দীর্ঘ অপেক্ষার অবসান শুরু হচ্ছে ক্লাস 12 সেমিস্টার 3 এডুকেশনের দ্বিতীয় অধ্যায়ের নাম কি দেখতেই পাচ্ছ বোর্ডে জাতীয় শিক্ষানীতি 1986 এবং 2020। এই অধ্যায় নিয়ে তোমাদের কাছ থেকে প্রচুর রিকোয়েস্ট এসছে, স্যার যেভাবে আপনি প্রথম অধ্যায়টা সুন্দর করে স্কেচ করে দিলেন, সুন্দর করে চক আউট করে দিলেন, এই অধ্যায়টা দেবেন না স্যার। এই অধ্যায়টা বইয়ে যেভাবে আছে কিছুই বুঝতে পারছি না, মাথার উপর দিয়ে সব যাচ্ছে, মনে হচ্ছে যে মহেন্দ্র সিং ধোনি 6 মারছে, বিরাট কোহলি 6 মারছে, আর যে ক্যাচ ধরবে সেইভাবে দাঁড়িয়েই থেকে গেল, যা বলটা পুরো 6 হয়ে মাঠের পাড়ে চলে গেল কি, তাই তো এরকমটা মনে হচ্ছে। আরে টেনশন কিসের, আমি আছি তো, মেহুনা, তাই না? আমি আছি যখন কোনো টেনশন করবে না। যেভাবে তোমাদেরকে ঠিক এই চ্যাপ্টারেরও আজকে আমি চক আউট করে দেবো, এই চ্যাপ্টারেরও তোমাদেরকে আমি কনসেপ্ট দিয়ে দেবো, যেভাবে আমি করব ঠিক সেইভাবেই তোমরা প্রত্যেকে খাতা পেন নিয়ে বসো। খাতা পেন নিয়ে বসে তোমরা প্রত্যেকে কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে, কারণ যেহেতু এটা ছোট বোর্ডের মধ্যে কিন্তু সমস্ত তথ্য লেখা সম্ভব হচ্ছে না। যারা গ্রুপে রয়েছো অবশ্যই গ্রুপে আমি কিন্তু তোমাদের যে গ্রুপটাতে রয়েছো আমি এই ক্লাস শেষ হলেই তোমাদেরকে পুরো স্টাডি ম্যাটেরিয়ালসটা পিডিএফ করে গ্রুপে পাঠিয়ে দেবো। আর যারা গ্রুপের বাইরে রয়েছো, মানে যারা ফ্রি ক্লাস করছো, তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই খাতা পেন নিয়ে বসবে এবং আমি যেভাবে আলোচনা করে দেবো ঠিক সেইভাবে তোমরা কিন্তু শর্ট নোট আকারে লিখে নেবে। আর কিছু অংশ আমি বোর্ডের মধ্যে লিখেও দিয়েছি, আমি সুন্দর করে বুঝিয়েও দেবো, কোনো টেনশন নাই। তবে তোমাদেরকে একটু বলে রাখি, আমাদের জাতীয় শিক্ষানীতি 1986 এটা কিন্তু আমাদের অলরেডি পুরনো সিলেবাসেও ছিল। তাহলে পুরনো সিলেবাসেও ছিল, সেখানে আমাদের এমসিকিউ এসএকিউ ব্রড আকারে পড়তে হতো। এখন কিন্তু আমাদের নতুন সিলেবাসে অনলি এমসিকিউ পড়তে হবে। আর শুধু এমসিকিউ পড়তে হবে মানে আমাদেরকে কিন্তু লাইন বাই লাইন খটিয়ে পড়তে হবে, প্রত্যেকটা অংশকে একটু ভালো করে ফোকাস করতে হবে, কারণ যে কোনো জায়গা থেকে কিন্তু প্রশ্ন চলে আসতে পারে। শুধু তাই নয়, যেটা নিয়ে তোমাদের অনেকেরই ভয় লাগছে, কিছুই বুঝতে পারছো না, সেটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি 2020, যেটা 2023 থেকে 24 সালে অ্যাপ্লিকেবল হয়েছে। 2023-24 সালে অ্যাপ্লিকেবল হয়েছে মানে বাস্তবায়িত হয়েছে, প্রয়োগ করা হয়েছে। সেই 2020 জাতীয় শিক্ষানীতি যেটা 2020-তে লঞ্চ হয়েছে, কিন্তু বাস্তবে প্রয়োগ করা হয়েছে 2023-24 সালে। এই জাতীয় শিক্ষানীতি নিয়ে কি পড়ব, কীভাবে আলোচনা করব, স্ট্রাকচার কি রয়েছে, উদ্দেশ্য কি রয়েছে, লক্ষ্য কি রয়েছে, একদম সুন্দর করে সংক্ষেপে আমি বলে দেবো। সুতরাং কেউ কিন্তু একটা ক্লাসও মিস করবে না, তোমাদের উদ্দেশ্যে বলছি, একটা ক্লাসও মিস করবে না। তো চলো সময় নষ্ট না করে শুরু করছি আজকের ক্লাস। নমস্কার, আমি অভিষেক মৈত্র তোমাদের সাথে আজকে আরও একবার দ্বিতীয় অধ্যায় নিয়ে। তবে ক্লাস শুরু করার আগে তোমাদের প্রত্যেককে বলবো অবশ্যই লাইক করে আজকের এই ভিডিও ক্লাসটি তোমার প্রত্যেকটা বন্ধুবান্ধবীদের কাছে শেয়ার করে দিও, কারণ আজকের এই ক্লাসে যা আলোচনা হবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি কোনো বইয়ে তুমি ওইভাবে কিন্তু গুছিয়ে পাবে না। এবং আমি এটাও গ্যারেন্টি দিয়ে বলছি কোনো ইউটিউব চ্যানেল বলো বা যাই বলো না কেন, আমি যেভাবে আজকে বলে দেবো এইভাবে কিন্তু তোমাদেরকে কেউ করায়নি আর করাবেও না। সুতরাং সুন্দর করে আমি যেভাবে বুঝিয়ে বলে দিচ্ছি ভালো করে কিন্তু তোমরা নোট ডাউন করবে এবং ভালো করে মনোযোগ দিয়ে শুনে নেবে, ওকে? আর যারা চ্যানেলে নিউ রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে তোমাদের জন্য পরবর্তীতে এতগুলো সাবজেক্টের ক্লাস চলছে, যখন যে সাবজেক্টের ক্লাস দেওয়া হবে সবার প্রথমে যেন ক্লাসটি দেখার সুযোগ তুমি পাও, ওকে? তো চলো শুরু করছি আজকের ক্লাস। খাতা পেন নিয়েছো তো? হ্যালো ইউ, খাতা পেন নিয়েছো? ওকে। আর যারা গ্রুপে অ্যাডমিশন নিতে চাইছো 7063619127 স্ক্রিনেও দেওয়া আছে, 7063619127 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে দাও তোমার নাম, ক্লাস, সাবজেক্ট এবং অ্যাড্রেস, কোন জেলা থেকে বলছো, এই 4টে জিনিস লিখে পাঠিয়ে দিলেই আমাদের অনলাইন সিস্টেম কন্ট্রোলার তোমাকে 24 ঘন্টার মধ্যে রিপ্লাই করবে। রিপ্লাই করে তোমাদেরকে আমাদের গ্রুপে অ্যাডমিশন করে নেবে। অ্যাডমিশন ফি লাগবে অবশ্যই, অ্যাডমিশন ফি তো সামান্য লাগবেই, কারণ ফ্রি বলে কিছু হয় না। তো যে অ্যাডমিশন ফিটা লাগে সেটা খুবই সামান্য, মান্থলি সিস্টেমেও রয়েছে, সেমিস্টার সিস্টেমেও রয়েছে, গোটা বছরের জন্য অর্থাৎ 2টো সেমিস্টার মিলেও রয়েছে। যার যেটা সুবিধা সে সেই সিস্টেমে অ্যাডমিশন নিয়ে নিতে পারো, ওকে? আর কোনো কথা নয়, তাহলে এবার জাতীয় শিক্ষানীতি 1986 ও 2020। তাহলে এখান থেকে আমরা প্রথমে যেটা জানতে হবে যে জাতীয় শিক্ষানীতিটা কি, এইটা কিন্তু তোমাদেরকে আগে ভালো করে বুঝতে হবে যে জাতীয় শিক্ষানীতিটা কি।
মনে রাখবে ব্যক্তি সমাজ এবং দেশের সার্বিক উন্নতির জন্য যে শিক্ষানীতিটি গ্রহণ করা হয়েছিল সেটাই হচ্ছে জাতীয় শিক্ষানীতি। আমি আবারও বলছি, ব্যক্তি ব্যক্তি মানে কি তুমি আমি, ব্যক্তি এবং সমাজ, আমরা যে জায়গাটাতে অভিযোজন করছি, আমরা যে সমাজের সাথে মানিয়ে নিচ্ছি, অভিযোজন করছি, তাহলে সেই সমাজ, ব্যক্তি এবং সামগ্রিক গোটা দেশ, এই ব্যক্তি সমাজ এবং জাতীয় বা দেশের সার্বিক মানে কি সমস্ত দিকের উন্নতির জন্য যে শিক্ষানীতিটি গ্রহণ করা হয়েছিল সেই শিক্ষানীতিটাই হচ্ছে জাতীয় শিক্ষানীতি। এবার প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি তো অনেকগুলো আছে স্যার শুনেছি, বা বইয়ের মধ্যেও তো আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো, এক একটা বই এক এক রকম আছে, তো আমাদের কি সব পড়তে হবে? না, চ্যাপ্টারের নামটা ভালো করে লক্ষ্য করো, জাতীয় শিক্ষানীতি 1986 আর 2020, মানে আমাদের দুটো জাতীয় শিক্ষানীতি পড়তে হবে, একটা হচ্ছে 1986 আর একটা হচ্ছে 2020। তো এইবার তোমরা আমার এই হ্যান্ডসাম চেহারাটা বাদ দিয়ে ডান দিকে একটু বোর্ডের দিকে তাকাও, ডান দিকে বোর্ডের দিকে দেখো, জাতীয় শিক্ষানীতির আমি 5টা ভাগ করেছি, তাই না? জাতীয় শিক্ষানীতির 5টা ভাগ করেছি, ভালো করে নোটিস করো সালগুলোতে। জাতীয় শিক্ষানীতি এনইপির পুরো নাম কি? ন্যাশনাল এডুকেশন পলিসি। ন্যাশনাল এডুকেশন পলিসি, ন্যাশনাল মানে কি জাতীয়, এডুকেশন মানে কি শিক্ষা, পলিসি মানে কি নীতি। তো জাতীয় শিক্ষানীতি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 1968। তাহলে প্রথম জাতীয় শিক্ষানীতির নাম কি? 1968, এনইপি 1968, ন্যাশনাল এডুকেশন পলিসি 1968, 1968। এটা হচ্ছে প্রথম জাতীয় শিক্ষানীতি, সর্বপ্রথম জাতীয় শিক্ষানীতি। এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু ভুলেও ভুল করবে না, কারণ তোমরা হয়তো বলতেই পারো যে স্যার আমাদের তো 1986 পড়তে দিয়েছে আর 2020 পড়তে দিয়েছে, তাহলে আমরা 68 কেন পড়বো? না, আমি 68 পড়তে বলছি না, আমি বলছি সর্বপ্রথম জাতীয় শিক্ষানীতির নামটা মনে রাখতে বলছি। তোমাকে পরীক্ষাতে দিতেই পারে যে সর্বপ্রথম জাতীয় শিক্ষানীতি হলো অপশন এ এনইপি 1968, অপশন বি এনইপি 1986, অপশন সি এনইপি 1992, অপশন ডি এনইপি 2020। এটা দিতে পারে, তো ওই জন্যই আমি কিন্তু তোমাদের এটা বলে দিয়েছি, এনইপি 1986 এটা হচ্ছে সর্বপ্রথম, মনে থাকবে, সর্বপ্রথম জাতীয় শিক্ষানীতি এনইপি 1968, 1968 সাল। এরপরে দেখো 1979 আর একটা জাতীয় শিক্ষানীতি লঞ্চ হয়েছিল, তো সেটা সেইভাবে বাস্তবায়িত হয়নি, তো আমাদেরকে একদম এইটা একটু ভালো করে মনে রাখবো। দেন আমরা যেটা মনে রাখবো, যেটা আমাদের সিলেবাসে ইনক্লুড রয়েছে 1986, তাহলে 1986 এইটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে পড়তেই হবে। 1986 এনইপি 1986, জাতীয় শিক্ষানীতি 1986 অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 1986। এরপরে আরেকটা জাতীয় শিক্ষানীতি, কারণ 1986-তে যা যা সুপারিশ করা হলো তার মধ্যে যেগুলো অবশিষ্ট থেকে গেল, যেগুলো প্রয়োগ করা গেল না, সেগুলো নিয়ে কিন্তু আবার জনার্দন রেড্ডি কমিটির সুপারিশ অনুযায়ী জাতীয় শিক্ষানীতি 1992 লঞ্চ করা হয়েছিল, যেটার নাম দেওয়া হয়েছিল পিওএ 1992। পিওএ 1992 অর্থাৎ পিওএ মানে কি? প্রোগ্রাম অফ অ্যাকশন। পিওএ প্রোগ্রাম অফ অ্যাকশন 1992। এই প্রোগ্রাম অফ অ্যাকশন 1992 এটা হচ্ছে জনার্দন রেড্ডি কমিটির সুপারিশ অনুযায়ী, জনার্দন রেড্ডি কমিটির সুপারিশ অনুযায়ী, মনে থাকবে। তাহলে এটা কখন হলো? 1986 জাতীয় শিক্ষানীতির পর। ওই জন্য দেখো আমি পরপর সিরিয়ালি সালটা লিখেছি, তো আমাদের এইটাও একটু তুমি মনে রাখতে পারো, কারণ যেহেতু এটা ইন্টার রিলেটেড টপিক, আর যেহেতু আমাদের এমসিকিউ পরীক্ষা, আমাদের ইন্টার রিলেটেড টপিক থেকে কিন্তু এমসিকিউ দিতেই পারে। তুমি হয়তো বলতেই পারো যে আমার তো সিলেবাসে ওইভাবে ডাইরেক্ট উল্লেখ নেই, তো তোমার সিলেবাসে ডাইরেক্ট উল্লেখ না থাকলেও, প্রত্যক্ষভাবে উল্লেখ না থাকলেও পরোক্ষভাবে কিন্তু আমাদের সাথে ইন্টার রিলেটেড, জাতীয় শিক্ষানীতি 1986 সাথে ইন্টার রিলেটেড, কারণ এটার যে অবস্ট্যাকেলসগুলো ছিল, এটার যে অসুবিধাগুলো ছিল, সেটার উপর বেস করেই কিন্তু জনার্দন রেড্ডি কমিটির সুপারিশ অনুযায়ী 1992 সালে প্রোগ্রাম অফ অ্যাকশন নামে, এটা অ্যাকচুয়ালি নাম দেওয়া হয়েছিল প্রোগ্রাম অফ অ্যাকশন 1992, সেটাই এই জাতীয় শিক্ষানীতি লঞ্চ করা হয়। এবং এরপর প্রায় দীর্ঘ 34 ইয়ার্স, 34 বছর পর 1986-র প্রায় 34 বছর, 1986 সালের প্রায় 34 বছর পর জাতীয় শিক্ষানীতি 2020 লঞ্চ করা হয়।
জাতীয় শিক্ষানীতি 2020। তো 34 বছর মানে বুঝতে পারছো তো, 3 দশক পর, প্রায় 3 দশক। 1 দশক মানে 10 বছর, 2 দশক মানে 20 বছর, 3 দশক মানে 30 বছর। তো প্রায় 3 দশক বললাম, তো আমি তো বলেই দিচ্ছি, এক্স্যাক্ট বলে দিচ্ছি, প্রায় 34 বছর পর 2020 সালে জাতীয় শিক্ষানীতি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 লঞ্চ করা হয়। তো এই জন্য এইটা আমি তোমাদেরকে জাস্ট একটু দেখিয়েছি। এই জিনিসটা সব বইয়ে দেওয়া নেই, তো তোমাদের প্রয়োজনও নেই হয়তো খুব একটা, কিন্তু যেহেতু এমসিকিউ পরীক্ষা, আর এমসিকিউ এর জন্য আমাদের এই জায়গাগুলো কিন্তু ইন্টার রিলেটেড, মনে থাকবে এই জায়গাগুলো ইন্টার রিলেটেড, সুতরাং কেউ কিন্তু ভুলেও এই জায়গাগুলো মিস করবে না এবং অবশ্যই জায়গাগুলোকে ভালো করে খাতায় তুলে নাও। ওকে, তো আমাদের যেটা মূল আলোচ্য বিষয় দেখতেই পাচ্ছ, 1986 থেকে 2020, তাহলে 1986 পড়তে হবে আর 2020টা খুব ভালো করে পড়তে হবে। এবং সব শেষে 1986 সাথে 2020 যে পার্থক্যটা, ওইটা একটু ভালো করে জেনে নিও। কেন বললাম? কারণ আমাদের প্রত্যেকের কাছেই টেক্সট বই আছে, পারলে পার্থক্যটা তুমি নিজেই টেক্সট বই থেকে একটু রেডি করে নিও। আমি দিয়ে দেবো, যারা গ্রুপে আছো আমি প্রত্যেককেই দিয়ে দেবো, কোনো টেনশন নাই। কিন্তু যারা গ্রুপে নেই তারা চেষ্টা করো একটু নিজেরাও তৈরি করার। টেক্সট বই তো প্রত্যেকের কাছেই আছে, টেক্সট বই থেকে 1986 সাথে 2020 পার্থক্যটা কী রয়েছে, মূল পার্থক্যটা কী রয়েছে। কারণ পার্থক্য এই জন্যই ভালো করে জানতে হবে, আমাদের অ্যাজারশন রিজন টাইপ প্রশ্ন আছে, তাই না, ব্যাখ্যা বিবৃতিমূলক যুক্তিমূলক প্রশ্ন আছে, সত্য মিথ্যা রিলেটেড প্রশ্ন আছে, তারপর ডান দিক বাম দিক স্তম্ভ মিলানো প্রশ্ন আছে। সুতরাং খুব ভালো করে কিন্তু আমাদের এই কম্প্যারিজনটা ভালো করে জেনে নিতে হবে, 86 সাথে 2020 পার্থক্যটাও জেনে নিতে হবে। তো আজকে আমরা এই মুহূর্তে আলোচনা করব 1986 জাতীয় শিক্ষানীতি 1986। তাহলে দেখো, জাতীয় শিক্ষানীতি 1986 আমি অ্যারো দিয়ে দিয়েছি, এই যে জাতীয় শিক্ষানীতি 1986। তাহলে এই যে জাতীয় শিক্ষানীতি 1986-র শিরোনাম কি ছিল, যে দলিলটা শিক্ষানীতিটা, সেই শিক্ষানীতির শিরোনাম, সেই দলিলটার বা সেই খসড়ার শিরোনাম কি ছিল, টাইটেলটা কি ছিল, ভালো করে লক্ষ্য করো, কারণ টাইটেলটা কিন্তু পরীক্ষাতে দেবেই। 200% শিওর থাকো, পরীক্ষাতে কিন্তু তোমাদের চলে এসেছে। তাহলে শিরোনাম কি ছিল? চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ। এটা পাশেও লিখতে পারতাম, কিন্তু যেহেতু আমি এদিকে আরও কিছু লিখেছি, আমি বোঝাবো কী কী বিষয়, তো ওই জন্য আমি নিচে লিখেছি। তাহলে কি বললাম? শিরোনাম ছিল চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ। এইটা ভালো করে মনে রাখবে, কারণ এটা পুরনো সিলেবাস যখন ছিল এসএকিউ আকারে কিন্তু দিত। তাহলে যেহেতু তোমাদের এটা নিউ সিলেবাস, তোমাকে দিতেই পারে। জাতীয় শিক্ষানীতি 1986-র শিরোনাম কী ছিল? জাতীয় শিক্ষানীতি 1986-র শিরোনামটি কী ছিল? এবার তোমাকে 4টা অপশন দিয়ে দিবে। অপশন দিয়ে দিলে হয়তো এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, এটা তো কোঠারির ছিল, তাই না? অপশন দিবে। অপশন বিতে দিল সেকেন্ডারি এডুকেশন কমিশন, এটা তো মুদালিয়ারের, তাই তো? অপশন সিতে দিল এটা চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ, এবং অপশন ডিতে দিল প্রোগ্রাম অফ অ্যাকশন। তাহলে উত্তর কোনটা? তাই তো, আমরা প্রত্যেকেই পারবো। তাহলে 1986 শিরোনাম ছিল চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ। এইটা ভালো করে মনে রাখবে। এবং দেখো, কার নির্দেশে জাতীয় শিক্ষানীতি 1986, কার নির্দেশে জাতীয় শিক্ষানীতি 1986 প্রস্তাবিত করা হয়েছিল, শিক্ষানীতিটি প্রস্তুত করা হয়েছিল কার নির্দেশে? ভালো করে দেখো, লিখিয়ে দিয়েছি। তৎকালীন প্রধানমন্ত্রী, সেই সময়কার প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নেতৃত্বে, মনে রাখবে, তৎকালীন মানে কি? সেই সময়কার প্রধানমন্ত্রী, মানে এই সময়, যে সময়টার কথা বলছি 1986, এই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন ভারতবর্ষের? ভারতের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। তাহলে সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নেতৃত্বে যে কমিটি বা যে কমিশনটি সুপারিশ করা হয়েছিল, বা রাজীব গান্ধীর নির্দেশে দেশের শিক্ষার ভবিষ্যৎ নিয়ে যে খসড়াটা প্রস্তাবনা করা হয়েছিল, সেটাই হচ্ছে জাতীয় শিক্ষানীতি 1986। তার অনুমোদনকে প্রদান করেছিলেন, অনুমোদন দিয়েছিলেন সিএবিই। সিএবির পুরো নামটা কিন্তু আমাদের পরীক্ষাতে আসবে, সিএবিই, সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন, এগুলো আমি তোমাদের পুরো নামটা লিখিয়েও দেবো, কোনো টেনশন নাই। মানে কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ, মনে থাকবে, কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ, অর্থাৎ সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। বাংলা ইংলিশ দুটোই বলে দিচ্ছি, স্পেলিং আশা করি কারোর ভুল হওয়ার কথা না, কারণ এর আগেও আমরা পড়েছি, আগের চ্যাপ্টার পড়তে গিয়ে। তাহলে সিএবিই অনুমোদন দানের পর 21 এপ্রিল 1986 সালে জাতীয় শিক্ষানীতি 1986 রচনা করা হয়। জাতীয় শিক্ষানীতি 1986 কবে রচনা করা হয়? 21 এপ্রিল। তারিখটা কিন্তু ভালো করে মনে রাখবে, তারিখটা অনেক বইয়ে দেওয়া নেই,
তো যে বই আছে কোনো বইয়ে নেই, হতেই পারে এটা একটা বই যে সব কিছু থাকবে এমনটা নয়। তো যে বই আছে বা নেই সেটা পরের কথা, তুমি শুধু মনে রাখবে, পারলে খাতায় নোট ডাউন করে নাও, 21শে এপ্রিল 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি 1986 এটা রচনা করা হয়। এবং শুধু রচনা, এটা লোকসভায় কবে গ্রহণ করা হয়, লোকসভায় কবে পাস হয়, দেখো দুটো তারিখ লেখা আছে, 8 এবং 13 মে 1986, 8 তারিখ এবং 13 তারিখ, মে মাসের 8 তারিখ এবং 13 তারিখ উভয় লোকসভায় এটা গ্রহণ করা হয়। এবং এই যে জাতীয় শিক্ষানীতি যে লোকসভায় গ্রহণ করা হলো, এরপরেই তো সেটা বাস্তবায়িত করা হলো, তাই না? বাস্তবায়িত করার জন্য চেষ্টা করা হলো, বাস্তবায়িত করার জন্য বিভিন্ন সুপারিশ প্রদান করা হলো। তো এই যে যা যা সুপারিশ প্রদান করা হয়েছিল, এই জাতীয় শিক্ষানীতি 1986-এর যে দলিলটা, যে খসড়াটা, চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ নামে যে খসড়া বা যে দলিলকে আমরা খসড়া বলি, তাহলে এই দলিল বা খসড়ায় মোট 12টা অধ্যায় ছিল। ভালো করে নোটিস করো, মোট 12টা অধ্যায় ছিল এবং এক একটা অধ্যায়ে এক একটা বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, এক একটা অধ্যায়ে এক একটা বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আর আমাদের যেটা ডিউটি এই মুহূর্তে, প্রত্যেকটা অধ্যায়ে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ কোন বিষয় কোন অধ্যায়ে গুরুত্ব পেয়েছে, সেইটা আমাদেরকে ভালো করে নোটিস করতে হবে। ওই জন্য আমি কিন্তু ডান দিকে দেখতেই পাচ্ছ, আমার বাম দিকে, তোমাদের ডান দিকে, যে আমি অধ্যায়গুলো লিখে দিয়েছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এইভাবে পঞ্চম পরপর যাচ্ছি। তাহলে এই অধ্যায় এবং ডান দিকে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেটাও কিন্তু আমার লেখা আছে। তো এই চক আউটটা কিন্তু তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, কারণ যেহেতু আমাদের এমসিকিউ পরীক্ষা আমাদের দিতেই পারে যে জাতীয় শিক্ষানীতি প্রস্তাবিত শিক্ষার কাঠামো কি হবে তা কোন অধ্যায়ে আলোচনা করা হয়েছে, বা জাতীয় শিক্ষানীতি প্রস্তাবিত শিক্ষার কাঠামোটি ড্যাশ অধ্যায়ে আলোচিত হয়েছে। তুমি ভাবছো লে হালুয়া, এটা আবার কেমন প্রশ্ন? লে হালুয়া, লে হালুয়া, হালুয়া হালুয়া, তাই না? ওখানে একটা গান মনে পড়ে যাবে, লে হালুয়া হালুয়া হালুয়া। তাহলে এটা আবার কেমন প্রশ্ন? আমরা তো জানি দিলে কাঠামো দেবে, কাঠামো কি হওয়া উচিত। এবার এটা দেখছি কাঠামো আবার কোন অধ্যায়ে উল্লেখ আছে, এইরকম প্রশ্ন দিয়ে দিল। হ্যাঁ, দিতেই পারে। আমার মতো উদ্ভট টাইপ পাবলিক, আমার মতো পাগল পাবলিক যদি পরীক্ষার প্রশ্ন করে, গ্যারেন্টি দেবে, কারণ প্রশ্ন এরকমই হওয়া উচিত। কারণ পরীক্ষাতে বোর্ড বলেই দিয়েছে, থার্ড সেমিস্টারের প্রশ্ন কিন্তু করবে কে? বোর্ড, আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বোর্ড। তাহলে বোর্ড যখন প্রশ্ন করবে, বোর্ডের নিয়ম মেনেই তো প্রশ্ন করবে। আর বোর্ডের নিয়মে কি বলা আছে? 50% সহজ প্রশ্ন, 30% কঠিন প্রশ্ন, 20% বোধমূলক প্রশ্ন। এই তিনটা মিলিয়ে টোটাল হচ্ছে 100% প্রশ্ন। আর এই 40 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের যে চ্যাপ্টার বা যে ইউনিট, যে গ্রুপগুলো আমরা পড়ছি তার উপর বেস করেই হবে, তাই না? এবং সেখানে 7 টাইপসের এমসিকিউ থাকবে, 7টা রকমের এমসিকিউ থাকবে, 7 টাইপস। তাহলে এত কিছু যখন হবে তো পরীক্ষার প্রশ্ন নিশ্চয়ই ওইভাবেই হবে, ডাইরেক্ট এমসিকিউ ওইভাবে দেবে না। কারণ কাঠামো কত পড়বো? বিশ্ববিদ্যালয়ের কাঠামো পড়লাম, কোঠারির কাঠামো পড়লাম, মুদালিয়ারের কাঠামো পড়লাম, জাতীয় শিক্ষানীতি 1986-এর কাঠামো পড়লাম, আবার জাতীয় শিক্ষানীতি 2020 আছে তার কাঠামো পড়বো। তাহলে গল্প তো অনেক আছে না? তাহলে কোন অধ্যায়ে কি উল্লেখ রয়েছে এইটা আমাদেরকে ভালো করে জানতে হবে। মনে থাকবে কি বললাম? তাহলে 1986 সালে 8ই মে এবং 13ই মে উভয় শাখায় যে অনুমোদন লাভ করে সেটাই হচ্ছে জাতীয় শিক্ষানীতি 1986, জাতীয় শিক্ষানীতি 1986। তাহলে আমরা আজকে এইটা নিয়েই আলোচনা করছি, মনে থাকবে? আজকে আমরা 1986 নিয়ে আলোচনা করছি। আমাদের এইটা মনে রাখার বিষয়, এইটা মনে রাখার বিষয়, এইটা মনে রাখার বিষয়। তাহলে সর্বপ্রথম জাতীয় শিক্ষানীতি 1968 আর সর্বশেষ জাতীয় শিক্ষানীতি 2020। ঠিক আছে, এটাও লিখে রাখো, সর্বশেষ জাতীয় শিক্ষানীতি 2020। তাহলে এবার আমরা চলে আসি যে কোন অধ্যায়ে কি আলোচনা হয়েছে। ভালো করে নোটিস করো, আমি কিন্তু লিখে দিয়েছি টোটাল 12টা অধ্যায়। আর এই 12টা অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়ে আলোচনা হয়েছে ভূমিকা। দেখো, যে কোনো গ্রন্থ, যে কোনো বিষয়, প্রত্যেকটারই কিন্তু দেখবে একটা আলাদা করে ভূমিকা থাকে। এই যে তোমার কাছে যে টেক্সট বইটা আছে, ভালো করে নোটিস করো, তোমার কাছে যে টেক্সট বইটা আছে সেই টেক্সট বইটা প্রথম পাতা খোলো, দেখো প্রথম পাতা বা তার পরের পাতায় দেখবে লেখা আছে ভূমিকা। ভূমিকাতে যিনি গ্রন্থাকারিক বা যিনি বইটা লিখেছেন ওনার কিছু বক্তব্য দেওয়া আছে, বা ভূমিকা আকারে না লেখা থাকলে হয়তো মুখবন্ধ লেখা থাকতে পারে। এই যে বিষয়গুলো, তার মানে কি প্রত্যেকটা গ্রন্থ, প্রত্যেকটা দলিল, প্রত্যেকটা বিষয়
সব কিছুরই কিন্তু ভূমিকা থাকে। আরে বাদ দাও না, তুমি একটা রচনা লিখছো, তুমি একটা নর্মাল রচনা লিখছো, তো রচনা লিখতে গিয়েও তো ভূমিকা লিখছো। আর ওটা বাদ দাও না, ওটাও বাদ দাও, তুমি সেকেন্ড সেমিস্টারে যখন বড় প্রশ্ন লিখছিলে, সেকেন্ড সেমিস্টার পাস করে তো থার্ড সেমিস্টারে আসলে, তাহলে সেকেন্ড সেমিস্টার বড় প্রশ্ন লেখার সময় কি ওখানে ওই একটা নোট লেখার জন্য, একটা বড় প্রশ্ন লেখার জন্য ওখানেও তুমি ভূমিকা দিয়েছিলে, তার মানে ভূমিকাটা কিন্তু থাকবে। তাহলে জাতীয় শিক্ষানীতি 1986-এর যে দলিল চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ, এই দলিলের প্রথম অধ্যায়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ভূমিকা। তাহলে ভূমিকাতে কি আলোচনা হয়েছে? দেখো, মূল বিষয় আমাদের দরকার কিন্তু মূল বিষয়, তারপর টেক্সচুয়াল পার্টে যা যা আছে ওগুলো আমরা রিডিং পড়ে নেব, কোনো সমস্যা নেই, কিন্তু মূল বিষয়টা আমাদের দরকার। তাহলে প্রথম অধ্যায়ে কি আছে? জাতীয় শিক্ষানীতি নির্ধারণের প্রয়োজনীয়তা এবং এর ফলশ্রুতি। জাতীয় শিক্ষানীতি কেন নির্ধারণ করা প্রয়োজন, 1986টা কেন প্রয়োজন রয়েছে নির্ধারণ করা, তাহলে এই জাতীয় শিক্ষানীতি নির্ধারণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে তার ফল নিয়ে আলোচনা হয়েছে। এই দুটো বিষয়ের আলোচনা নিয়েই যে অধ্যায়টা, সেই অধ্যায়ের নাম হচ্ছে প্রথম অধ্যায় এবং হেডলাইন বা টাইটেল হচ্ছে ভূমিকা। তো ভূমিকার মধ্যে আমরা কি কি পড়ব? ভূমিকার মধ্যে আমি এক্ষুনি বলে দিলাম যে জাতীয় শিক্ষানীতি নির্ধারণের প্রয়োজনীয়তা এবং তার ফল। তো এখানে ব্যক্তির উন্নয়ন, গ্রাম ও শহরের যে ব্যবধানটা, ব্যক্তির উন্নয়ন, কিভাবে ব্যক্তিকে উন্নয়ন করা যেতে পারে। আমি একটু আগে বললাম না, জাতীয় শিক্ষানীতি শব্দটা যখন শুরু করলাম আমি কি বললাম? ব্যক্তি, সমাজ এবং দেশের সার্বিক উন্নতির লক্ষ্যে যে শিক্ষানীতিটি গ্রহণ করা হয় সেটাই হচ্ছে জাতীয় শিক্ষানীতি। তাহলে জাতীয় শিক্ষানীতি নির্ধারণের যে গুরুত্বপূর্ণ একটা প্রয়োজনীয়তা তা হচ্ছে ব্যক্তির উন্নয়ন করা। তাহলে এই ব্যক্তির উন্নয়ন সম্পর্কে প্রথম অধ্যায় ভূমিকার মধ্যে রয়েছে। শুধু তাই নয়, গ্রাম আর শহরের মধ্যে যে ব্যবধানটা রয়েছে, যে বিস্তর গ্যাপটা রয়েছে, এই গ্যাপটাকে যাতে দূর করা যায়, এই গ্যাপটা যাতে কোনোভাবেই না থাকে। গ্রাম আর শহরের মধ্যে কেন ব্যবধান থাকবে? গ্রামের একটা শিক্ষার্থী যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না বা শহরের একটা শিক্ষার্থী যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, এই উভয়ের মধ্যে যাতে কোনো ব্যবধান না থাকে, সবাই যাতে সব রকম সুযোগ সুবিধা পেতে পারে, বিশেষত শিক্ষাক্ষেত্রে। তার মানে গ্রাম আর শহরের ব্যবধানগুলির মধ্যে দূরীকরণ। এবং শুধু তাই নয়, অর্থনৈতিক ও কারিগরি বিদ্যার প্রসার, জনসংখ্যার বৃদ্ধি নিয়ন্ত্রণ। এই যে জনসংখ্যা বেড়ে যাচ্ছে, আজকে ভারতবর্ষের জনসংখ্যা 135 কোটি প্লাস। বর্তমানে তুমি যদি গুগল করো বা সার্চ করো দেখতে পাবে 135 কোটি প্লাস জনসংখ্যা। তাহলে দিন দিন জনসংখ্যা বাড়ছে, মানুষের মানে সব কিছুতে মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছে, তাই না? দেখতেই পাচ্ছি আমরা। তাহলে এই যে জনসংখ্যাকে কি করে নিয়ন্ত্রণ করা যায়, জনসংখ্যা বৃদ্ধিটাকে কি করে রোধ করা যায় বা নিয়ন্ত্রণ করা যায়, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা হয়েছে আমাদের প্রথম অধ্যায় ভূমিকাতে, যেখানে আমি মূল আলোচ্য বিষয়টা হচ্ছে জাতীয় শিক্ষানীতি নির্ধারণের প্রয়োজনীয়তা এবং তার ফলশ্রুতি। তো 2-3টা কথা মনে রাখবে: ব্যক্তির উন্নয়ন, বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসার, গ্রাম ও শহরের মধ্যে ব্যবধান দূরীকরণ, আর জনসংখ্যা বৃদ্ধির নিয়ন্ত্রণ। এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে তোমার প্রথম অধ্যায় ভূমিকা। ক্লিয়ার? এইবার চলে আসছি আমরা দ্বিতীয় অধ্যায় হচ্ছে শিক্ষার উপাদান ও ভূমিকা। দেখো, শিক্ষার উপাদান ও ভূমিকাতে কি আলোচনা হয়েছে? মানব সম্পদের বিকাশ আর হচ্ছে শিক্ষার বিনিয়োগ। মনে রাখবে, এই যে দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায় তো বলে দিলাম, এবং দ্বিতীয় অধ্যায় হয়েছে শিক্ষার উপাদান ও ভূমিকা। তো শিক্ষার উপাদান ও ভূমিকাটা দ্বিতীয় অধ্যায়ের নাম। তো দ্বিতীয় অধ্যায়ের মধ্যে কি আলোচনা আছে? মানব সম্পদের বিকাশ। মানব সম্পদ কোনগুলো? তোমার পরিশ্রম, তোমার বুদ্ধি, তোমার চিন্তা শক্তি, এগুলোকে কি করে আরো উন্নত করা যায়, সুতরাং মানব সম্পদের বিকাশ মানে গবেষণা ও উন্নয়নের মধ্য দিয়ে যাতে প্রত্যেকে জাতীয় উন্নয়নের কাজে লাগে। শুধু তাই নয়, শিক্ষাকে বিনিয়োগ করা, সার্বিক বিকাশ করা, শিক্ষাকে দেশের ক্ষেত্রে কিভাবে কাজে লাগাতে যেতে পারে, শিক্ষাকে কি করে বিনিয়োগ করা যেতে পারে জাতীয় উন্নয়নের স্বার্থে বা দেশের উন্নয়নের স্বার্থে, কিভাবে শিক্ষাকে কাজে লাগানো যেতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা আছে শিক্ষার উপাদান ও ভূমিকা। তো ভেতরে যে আলোচনাগুলো বলছি এগুলো আমাদের কিন্তু খুব একটা কাজে লাগবে না, এগুলো জাস্ট আমি এমনি সংক্ষেপে বলে দিচ্ছি। প্রত্যেকের কাছে টেক্সট বই আছে, টেক্সট বই জাস্ট একটু পড়ে নেবে তাহলেই হয়ে যাবে। টেক্সট বইটা একটু পড়লেই একবার রিডিং দেবে, যেভাবে আমরা গল্পের বইটায় রিডিং পড়ি ঠিক ওইভাবে রিডিং দেবে। এগুলো আমাদের খুব একটা কাজে লাগবে না, কিন্তু আমাদের যেটা কাজে লাগবে ওভারঅল মূল কনসেপ্টটা কাজে লাগবে। ক্লিয়ার? এরপর চলে আসছি আমরা তৃতীয় অধ্যায় কি নিয়ে আলোচনা হয়েছে? তৃতীয় অধ্যায়ে আলোচনা হয়েছে জাতীয় শিক্ষা ব্যবস্থা। ভালো করে শোনো, তৃতীয় অধ্যায়ে আলোচনা আছে জাতীয় শিক্ষা ব্যবস্থা। তাহলে এই যে জাতীয় শিক্ষা ব্যবস্থা মানে কি? জাতীয় শিক্ষা ব্যবস্থা আমরা প্রত্যেকেই জানি, জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী, পুরুষ, আর্থ সামাজিক অবস্থা নির্বিশেষে প্রত্যেককে শিক্ষায় সমান সুযোগ সুবিধা প্রদান করা, তাই না? জাতীয় শিক্ষা ব্যবস্থা প্রত্যেকের জন্য সমমানের শিক্ষার ব্যবস্থা করা। সমমান মানে কি?
একদম ধর্ম, বর্ণ, লিঙ্গ, লিঙ্গ মানে কি স্ত্রী পুরুষ, প্রত্যেকে যাতে শিক্ষাক্ষেত্রে সমান সুযোগ সুবিধা পায়, প্রত্যেকে যাতে সমমানের শিক্ষা পায়, এই ব্যবস্থাটা করাই হচ্ছে জাতীয় শিক্ষা ব্যবস্থা। এবং তোমরা ভালো করে নোটিশ করো, জাতীয় শিক্ষা ব্যবস্থা আমি হয়তো হেডলাইনটার নাম দিয়েছি, তৃতীয় অধ্যায়টার নাম দিয়েছি জাতীয় শিক্ষা ব্যবস্থা, কিন্তু জাতীয় শিক্ষা ব্যবস্থার সাথে দেখো ভালো করে শিক্ষা কাঠামো নিয়েও উল্লেখ আছে। তাহলে জাতীয় শিক্ষানীতি 1986, এই যে জাতীয় শিক্ষানীতি 1986 এর শিক্ষার কাঠামো কি ছিল, শিক্ষার কাঠামোটা কিন্তু তোমরা প্রত্যেকেই লিখে রাখো, 10+2+3, 10+2+3 এটা ছিল শিক্ষার কাঠামো, 10+2+3। তাহলে এটা হচ্ছে শিক্ষার কাঠামো। তাহলে এটা জাতীয় শিক্ষানীতি প্রস্তাবিত, জাতীয় শিক্ষানীতি 1986 প্রস্তাবিত শিক্ষার কাঠামো। তাহলে তোমাকে আমি একটু আগে যে প্রশ্নটা করলাম, যে তোমাকে দিতেই পারে যে জাতীয় শিক্ষানীতি 1986 প্রস্তাবিত শিক্ষার কাঠামোটি, এই যে শিক্ষার কাঠামোটি কোন অধ্যায়ভুক্ত, কোন অধ্যায়ভুক্ত বা কোন অধ্যায়ের অন্তর্ভুক্ত, প্রথম অধ্যায়, চতুর্থ অধ্যায়, তৃতীয় অধ্যায়, সপ্তম অধ্যায়, এইভাবেও দিতে পারে, তাই না? আমি একটু আগে বললাম আমার মতো পাগল টাইপ যদি কেউ প্রশ্ন করে তাহলে কিন্তু তোমাদের মানে প্রশ্ন তো একজন করে না, সিলেকশন হয়, একাধিক টিচার্সের প্রশ্ন সিলেকশন হয়, তো সেই দিক থেকে যদি আমি তোমাদেরকে বলি তাহলে কিন্তু আমাদেরকে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে জাতীয় শিক্ষানীতি 1986 এর শিক্ষা কাঠামোটি কোন অধ্যায়ে উল্লেখ রয়েছে বা কোন অধ্যায়ভুক্ত। তাহলে কোন অধ্যায়ভুক্ত যদি বলে তাহলে উত্তর হয়ে যাবে তৃতীয় অধ্যায়ভুক্ত। আর যদি বলে জাতীয় শিক্ষানীতি 1986 এর শিক্ষা কাঠামোটি উল্লেখ করো, তাহলে কাঠামো বললে 10+2+3। এবার 10+2+3 এটা বোঝার কিছু নেই, 10+2+2 মানে বুঝতেই পারছো, মানে আমাদের কি উচ্চ মাধ্যমিক স্তর, আর 3 মানে গ্র্যাজুয়েশন স্তর, আর 10 মানে প্রাক প্রাথমিক, প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, তিনটা মিলেই হচ্ছে এই 10 বছর, তাই না? প্রাক প্রাথমিকটা যেমন 4 বছর বা 5 বছরের জন্য, তারপর উচ্চ প্রাথমিকটা মানে প্রাথমিকটা হচ্ছে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, এইটা মনে রাখবে। 10 বছরটা কি কি বললাম, একটা বললাম প্রাথমিক, তারপর বললাম উচ্চ প্রাথমিক, তারপর বললাম নিম্ন মাধ্যমিক, আর +2টা বললাম উচ্চ মাধ্যমিক, আর এই +3টা বললাম গ্র্যাজুয়েশন বা বিএ কোর্স। মনে থাকবে প্রাথমিক শিক্ষা 5 বছরের, উচ্চ প্রাথমিক শিক্ষা 3 বছরের, আর উচ্চ বিদ্যালয় স্তরের শিক্ষা 2 বছরের, 5, 3, 2 মনে থাকবে। তাহলে আমি একটু লিখেই দিই নাকি, এই 10 বছরটা কিসের, 10 বছর হচ্ছে 5, 3, 2, এই 10 বছরটা হচ্ছে 5, 3, 2 মনে থাকবে। 5 বছর প্রাথমিক, 3 বছর উচ্চ প্রাথমিক, আর 2 বছর নিম্ন মাধ্যমিক বা উচ্চ বিদ্যালয় বলতে পারি আমরা। আর তারপরে তো এইটা প্রত্যেকেই জানো 11-12 মানে উচ্চ মাধ্যমিক, আর এটা তো প্রত্যেকেই জানো গ্র্যাজুয়েশন, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। এটা পুরনো স্ট্রাকচার, এখন কিন্তু এই যে জাতীয় শিক্ষানীতি 2020, এই 2020 স্ট্রাকচার কিন্তু আলাদা আছে, 2020 স্ট্রাকচার আলাদা আছে, 5+4+3 আছে। এটা আমি যখন বোঝাবো তখন তোমরা জানতে পারবে। তাহলে এখান দিয়ে আমরা একটা পার্থক্য করতেই পারি যে জাতীয় শিক্ষানীতি 1986 শিক্ষা কাঠামোটি ছিল 10+2+3, আর অপরদিকে জাতীয় শিক্ষানীতি 2020 শিক্ষা কাঠামো যেটা বিদ্যালয় শিক্ষার কাঠামো দিয়েছে সেখানে কিন্তু 5+4+4+3 আকারে দিয়েছে। মনে থাকবে কি বললাম? তো আমি আসবো, আমি এটাও আসবো, এটাও বোঝাবো, কোনো টেনশন নাই। জাস্ট জাতীয় শিক্ষানীতি 1986 এর শিক্ষা কাঠামোটা ভালো করে বুঝে নাও। তাহলে শিক্ষা কাঠামো হলো 10+2+3, আর এই 10+2+3 ভাগটাও বলে দিলাম। 10 বছরের শিক্ষা যেটা, সেই 10 বছরের শিক্ষাটা হচ্ছে 5-3-2, 5 বছর মানে প্রাথমিক শিক্ষা ক্লাস 1 থেকে ক্লাস 5, 3 বছর মানে উচ্চ প্রাথমিক শিক্ষা ক্লাস 6 থেকে ক্লাস 8, 6, 7, 8 3 বছর, আর +2 মানে হচ্ছে নিম্ন মাধ্যমিক শিক্ষা 9 এবং 10, যেটাকে কোনো কোনো বইয়ে হয়তো উচ্চ বিদ্যালয় বলেও লেখা আছে। আর +2 মানে হচ্ছে উচ্চ মাধ্যমিক, +3 মানে হচ্ছে গ্র্যাজুয়েশন, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, 3 বছর। মাথায় ঢুকলো এটা? কি বললাম? তাহলে এই হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়। এবার চলে আসছি চতুর্থ অধ্যায়। তো চতুর্থ অধ্যায় মানে কি? সাম্যের জন্য শিক্ষা। তো সাম্য মানে আমরা প্রত্যেকেই জানি, সাম্য মানে হচ্ছে সমতা। তাহলে সাম্যের জন্য শিক্ষার ক্ষেত্রে আমরা কি বলবো? সাম্যের জন্য মানে নারীদের জন্য শিক্ষার ব্যবস্থা করার কথা বলেছে, তপশিলি জাতিদের জন্য বলেছে, তপশিলি উপজাতিদের জন্য বলেছে, যে কি বলেছে? তপশিলি জাতিদের জন্য বলেছে হোস্টেল নির্মাণ করতে হবে, তপশিলি উপজাতিদের জন্য তাই বলেছে হোস্টেল নির্মাণ করতে হবে, মহিলাদের জন্যও তাই বলেছে,
আলাদা টয়লেটের ব্যবস্থা করতে হবে, পানীয় জলের ব্যবস্থা থাকবে, এগুলো আমরা পড়বো। বা টেক্সচুয়াল পার্টটা একটু জাস্ট সংক্ষেপে পড়ে নেবে, তাহলে কিন্তু হবে। বুঝতে পেরেছো? যারা মানে বিদ্যালয়, ধরো কেউ যদি বিদ্যালয় ছেড়েও দেয় বা বিদ্যালয়ে যদি পড়ার সুযোগ না পায়, তাদের জন্য ডিস্ট্যান্স লার্নিংয়ের ব্যবস্থা করতে হবে, মানে যেটাকে আমরা বলি প্রথামুক্ত বা দূরাগত শিক্ষার ব্যবস্থা করতে হবে, ইত্যাদি ইত্যাদি আছে। তো আমাদের ওগুলো তো বললাম, ওই যে জাস্ট ওগুলো গল্প আকারে রিডিং পড়ে নেবে, গল্প আকারে রিডিং পড়ে নেবে। কিন্তু মূল গল্পটা কি? মূল গল্পটা হচ্ছে আমাদের এইটা। চতুর্থ অধ্যায়ে কি উল্লেখ আছে? সাম্যের জন্য শিক্ষা। বা আর সাম্যের জন্য শিক্ষা মানে কি? তপশিলি জাতি, তপশিলি উপজাতি, নারী, বিভিন্ন ধরনের ক্যাটাগরির ব্যক্তিদের জন্য শিক্ষায় যে সমতা বিধানের কথা বলছে, সেটা আমাদের চতুর্থ অধ্যায়ে উল্লেখ আছে। তাহলে তোমাকে এখান থেকে প্রশ্ন হতেই পারে যে তপশিলি জাতি, উপজাতি এবং নারীদের শিক্ষার কথা, বা সংখ্যালঘুদের শিক্ষার কথা, বয়স্কদের শিক্ষার কথা, প্রতিবন্ধীদের শিক্ষার কথা কোন অধ্যায়ে বলা হয়েছে? কোন অধ্যায়ে বলা হয়েছে? আনসার হবে চতুর্থ অধ্যায়। এবার প্রশ্ন, স্যার এতগুলো কথা, এই যে সাম্য মানে কি? সাম্য মানে সমতা। তো কাদের নিয়ে সমতা? তপশিলি জাতি এসসি, তপশিলি উপজাতি এসটি, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অন্যান্য অনগ্রসর সম্প্রদায়, তারপর সংখ্যালঘু মানে যারা মাইনরিটি, তারপর যারা প্রতিবন্ধী মানে সাধারণ শিশুদের থেকে যারা ব্যতিক্রমী বলি, তারপর ধরো নারীরা, এই যে তারপর ধরো বয়স্করা, প্রত্যেককে যখন আমরা শিক্ষাক্ষেত্রে সমান সুযোগ সুবিধা প্রদান করব, অর্থাৎ শিক্ষায় একটা সমতা আনার চেষ্টা করব, শিক্ষায় সমতা বিধানের চেষ্টা করব, তবেই তো সেটাকে আমরা বলবো শিক্ষায় সাম্য বা শিক্ষায় সমতা বিধান বা সাম্যের জন্য শিক্ষা। তো এই যে সমস্ত ক্যাটাগরির ব্যক্তিদেরকে শিক্ষায় সমতা বিধানের উদ্দেশ্যে জাতীয় শিক্ষানীতি কোন অধ্যায়ে উল্লেখ করেছে? জাতীয় শিক্ষানীতি চতুর্থ অধ্যায়ে উল্লেখ করেছে, মনে থাকবে। তাহলে সাম্যের জন্য শিক্ষার মধ্যে তোমরা ব্র্যাকেটে লিখে রাখতেই পারো এসসি, এসটি, ওবিসি, তারপর মাইনরিটি, তাই না? মাইনরিটি মানে কি? মাইনরিটি মানে এক্ষুনি বললাম মুসলিম সম্প্রদায় বা ইসলাম সম্প্রদায়ভুক্ত, তারপরে বললাম নারী, তারপরে বললাম বয়স্ক, তারপরে বললাম প্রতিবন্ধী। প্রত্যেককে শিক্ষায় সমতা প্রদান করা, প্রত্যেককে শিক্ষায় সমতা প্রদান করা, তবেই সেটাকে আমরা বলবো সাম্যের জন্য শিক্ষা, মনে থাকবে। নেক্সট চলে আসছে আমরা পঞ্চম অধ্যায়। তাহলে পঞ্চম অধ্যায়টা খুব ভালো করে দেখো। পঞ্চম অধ্যায়ে বলা হয়েছে বিভিন্ন স্তরে শিক্ষার পুনর্গঠন। তাহলে বিভিন্ন স্তরে শিক্ষার পুনর্গঠন মানে আমরা প্রত্যেকেই জানি শিক্ষার কিন্তু বিভিন্ন স্তর রয়েছে। যেমন বিভিন্ন স্তর বলতে আমরা দেখতেই পাচ্ছি, দেখো বোর্ডের মধ্যে লেখাই আছে, প্রাক প্রাথমিক স্তর রয়েছে, প্রাথমিক স্তর রয়েছে, মাধ্যমিক স্তর রয়েছে, উচ্চ শিক্ষার স্তর রয়েছে, তাই তো? তাহলে এই যে আমি স্তরগুলো বললাম, প্রাক প্রাথমিকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কিসে? প্রাক প্রাথমিকের শিক্ষার উন্নতির জন্য গুরুত্ব দেওয়া হয়েছে ইসিসিই এবং আইসিডিএসকে। ইসিসিই এবং আইসিডিএসকে, তার মানে ইসিসির পুরো নামটা আমাদেরকে জানতে হবে, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। আবারও বলছি, আমরা কোঠারি কমিশন পড়তে গিয়ে কিন্তু এই দুটো নামই পেয়েছি, আমরা কোঠারি পড়তে গিয়ে দুটো নামই পেয়েছি আগের চ্যাপ্টারে। তাহলে ইসিসি কি নাম বললাম? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। এই সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তার সাথে আরেকটা বলেছি আইসিডিএস, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, শিশুর সুসংহত বিকাশ সাধন। তাহলে এই দুটো সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক প্রাথমিক শিক্ষার উন্নত করার জন্য বা প্রাক প্রাথমিক শিক্ষাকে নতুন করে পুনর্গঠন করার জন্য। ক্লিয়ার? এই দুটো সংস্থাকে। এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের হচ্ছে প্রাথমিক শিক্ষা, পরীক্ষাতে চলে এসছে, গ্যারেন্টি থাকো প্রাথমিক শিক্ষা থেকে প্রশ্ন দেবেই। তার মধ্যে একটা কথা এখানে উল্লেখ আছে, অপারেশন ব্ল্যাকবোর্ড। এই অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি গ্রহণের কারণ কী ছিল? অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির গুরুত্ব কী ছিল? অপারেশন ব্ল্যাকবোর্ড সম্পর্কে এগুলো কিন্তু আমাদেরকে ভালো করে জানতে হবে। ক্লিয়ার? তাহলে অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি এই সম্পর্কে তোমরা ভালো করে একটু পড়বে, বা আমি তোমাদেরকে যখন করাবো মানে বই খাতায় লেখাবো বা আমি বলেও দেবো, যদিও অসুবিধা নেই, সেগুলো আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তাহলে অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি গ্রহণের কারণ, অপারেশন ব্ল্যাকবোর্ড শিক্ষার গুরুত্ব, অপারেশন ব্ল্যাকবোর্ডের উদ্দেশ্য, এগুলো ভালো করে আমাদেরকে পড়তে হবে। ক্লিয়ার? এবং তারই সাথে আছে অপচয় ও অনুন্নয়ন রোধ। অপচয় অনুন্নয়ন রোধ মানে এই যে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে বিদ্যালয়ে এই যে অপচয় শব্দটা দিয়ে প্রশ্ন আসতে পারে, অনুন্নয়ন শব্দটা দিয়ে প্রশ্ন আসতে পারে। যে তোমাকে হয়তো পরীক্ষাতে বলে দিল যে লাইনটা এইভাবে দিল যে কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে ভর্তি হয়ে বিদ্যালয়ের শিক্ষা কমপ্লিট করার আগেই যদি বিদ্যালয় ছেড়ে দেয়, তাকে সেই শিক্ষাকে কি বলে? তাকে কি বলে? তাহলে সেটাকে কিন্তু কি বলে? অপচয় বলে।
আর অনুন্নয়ন কোনটা? অনুন্নয়ন মনে রাখবে একই ক্লাসে বারবার ফেল করে যাওয়াকে অনুন্নয়ন বলে। মানে অনুত্তীর্ণ হওয়া, উত্তীর্ণই হতে পারছে না, অনুত্তীর্ণ হচ্ছে। একই ক্লাসে দুবার ফেল করেছে, একই ক্লাসে তিনবার ফেল করছে। এই যে একই ক্লাসে বারবার ফেল করা, একই ক্লাসে অনুত্তীর্ণ হওয়া অর্থাৎ উত্তীর্ণ না হওয়া, এটাই হচ্ছে অনুন্নয়ন, মনে থাকবে। তো এই অপচয়ের অনুন্নয়নকে কি করে রোধ করা যায়, এই রোধ করার জন্যই কিন্তু অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচিটা গ্রহণ করা হয়েছিল। ঠিক আছে, তাহলে অপচয়টা কি বললাম আরেকবার রিপিট বলছি, মনে রাখবে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে ভর্তি হয়ে তার বিদ্যালয় শিক্ষা শেষ করার আগেই যদি বিদ্যালয় ছেড়ে দেয় তবে সেটাকে শিক্ষাক্ষেত্রে বা প্রাথমিক শিক্ষাক্ষেত্রে বলা হয় অপচয়। এবং কোনো শিক্ষার্থী যদি একই ক্লাসে বারবার ফেল করে বা অনুত্তীর্ণ হয় বা উত্তীর্ণ না হয় তাকে বলা হয় শিক্ষাক্ষেত্রে অনুন্নয়ন, তাই না? এটা তো অনুন্নয়ন, তার উন্নতি হচ্ছে না। আর অপচয় মানে কি? তুমি বিদ্যালয় ছেড়ে দিচ্ছ আর সরকার তোমার জন্য বই, খাতা, জুতা, মোজা, ব্যাগ, স্কলারশিপ, সমস্ত কিছু, ড্রেস, সমস্ত ইউনিফর্ম, সমস্ত কিছু তোমার জন্য পাঠাচ্ছে, তো তুমি তো বিদ্যালয় ছেড়েই দিয়েছো, তো সেটা কি নষ্ট হলো না? ওই জন্য এটাকে বলে অপচয়, মনে থাকবে। এইভাবে মনে রাখবে, বিদ্যালয় ছেড়ে দেওয়াটা হচ্ছে অপচয় আর ফেল করাটা হচ্ছে অনুন্নয়ন। আমাদের কিওয়ার্ড কাজে লাগবে, এখন তার এসে কিউ নেই যেগুলো এসে কিউ আকারে লিখতে হবে, এগুলো কিওয়ার্ড আকারেই কাজে লাগবে। ক্লিয়ার? নেক্সট আছে হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়তে মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষাতে দিবেই, গ্যারেন্টি থাকো। এই মাধ্যমিক স্তর থেকে আমাদের যেটা পড়তে হবে নবোদয় বিদ্যালয়। নবোদয় বিদ্যালয়ের অপর নাম কি দিতে পারে, নবোদয় বিদ্যালয়ের বৈশিষ্ট্যগুলো থেকে প্রশ্ন হতে পারে, নবোদয় বিদ্যালয় কোন স্তরের বিদ্যালয় সেটা দিতে পারে, তাই না? তাহলে তোমাকে এখান থেকে যদি আমি একটা প্রশ্ন করি, আমি পড়াবোই নবোদয় বিদ্যালয় সম্পর্কেও আমি তোমাদের একদম খুব সুন্দর করে সহজ করে লিখিয়ে দেবো, এক লাইন করে বলবো, জাস্ট এক লাইন করে বলবো। এগুলো দেখবে এক লাইন করে আমি বলে দেবো, একটা একটা করে বৈশিষ্ট্য বলে দেবো, তোমরা একবার পড়লেই দেখবে দোকান থেকে যাই প্রশ্ন করি না কেন তুমি পেরে যাবে। এখন আমি জাস্ট যেহেতু কনসেপ্ট দিচ্ছি ক্লাসের, তো কনসেপ্টটা ভালো করে আগে বুঝে নাও। কি বললাম? তাহলে মাধ্যমিক স্তরের মধ্যে আমরা পড়বো নবোদয় বিদ্যালয়টা, খুব ভালো করে নবোদয় বিদ্যালয়টা পড়বো। তো নবোদয় বিদ্যালয় হচ্ছে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত, এটা হচ্ছে নবোদয় বিদ্যালয়। তাহলে মাধ্যমিক স্তর নবোদয় বিদ্যালয় 10 বা 12 পর্যন্ত। তাহলে এই যে নবোদয় বিদ্যালয় থেকে আমরা কী কী জানবো, এটি কোন স্তরের শিক্ষা ব্যবস্থা, তাহলে কোন স্তর? মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থা। একই রকমভাবে দিতে পারে অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের কর্মসূচি, তাহলে প্রাথমিক স্তরের কর্মসূচি অপারেশন ব্ল্যাকবোর্ড। বা দিতে পারে ইসিসি বা আইসিডিএস কোন স্তরের সঙ্গে যুক্ত, উত্তর হচ্ছে প্রাক প্রাথমিক স্তরের সঙ্গে যুক্ত। এইভাবে দিবে। ক্লিয়ার? নবোদয় বিদ্যালয়ের পাঠ্যক্রম কে তৈরি করে? এনসিইআরটি। এগুলো যখন আমি বৈশিষ্ট্য আকারে দেব তখন তোমরা পাবে। ক্লিয়ার? তো এটা হয়ে গেল। আর দেন আছে হচ্ছে আমাদের উচ্চশিক্ষা, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এখানে চারটাই খুবই গুরুত্বপূর্ণ, চারটা স্তরই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে উচ্চশিক্ষা থেকে কিন্তু তোমাদেরকে জানতেই হবে ডিগ্রি থেকে চাকরির বিচ্ছেদ প্রথম কোন কমিশন উল্লেখ করেন? জাতীয় শিক্ষানীতি 1986। ডিগ্রি থেকে চাকরির বিচ্ছেদ মানে কি? তুমি পরীক্ষাতে ভালো রেজাল্ট করেছো, র্যাঙ্ক করেছো, ডিস্ট্রিক্ট ফার্স্ট হয়েছো, স্টেট টপার হয়েছো, তার মানেই যে তোমাকে চাকরি দিয়ে দেবে সরকার এমনটা কিন্তু নয়। বর্তমানে কি এমনটা আছে যে স্টেট র্যাঙ্ক করছে, যে ডিস্ট্রিক্ট র্যাঙ্ক করছে তাকে ডেকে এসে কি চাকরি দিয়ে দিচ্ছে? একদম না। চাকরির জন্য তাকে আবার আলাদা করে পরীক্ষার প্রস্তুতি নিতে হচ্ছে, চাকরির জন্য তাকে আবার ভালো করে পড়াশোনা করতে হচ্ছে, চাকরি পরীক্ষায় কোয়ালিফাই করলে তবেই সে কিন্তু চাকরিটা পাচ্ছে। হতেই পারে সে স্টেটে র্যাঙ্ক করেছে, হতেই পারে সে ডিস্ট্রিক্ট টপার হয়েছে, হতেই পারে সে বিদ্যালয়ে ফার্স্ট হয়েছে, কিন্তু তারপরেও তাকে কিন্তু ডিগ্রির সাথে চাকরির কোনো সম্পর্ক নেই। সে ডিগ্রি পেয়েছে, ভালো রেজাল্ট করেছে, কিন্তু চাকরিটা আলাদা জিনিস। চাকরির জন্য তাকে আবার নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে, তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতেই পারে যে ডিগ্রি থেকে চাকরির বিচ্ছেদের কথা কোন কমিশন উল্লেখ করেছেন? জাতীয় শিক্ষানীতি 1986। শুধু তাই নয়, স্বশাসিত কলেজের কথা আছে। এই যে স্বশাসিত কলেজ মানে কি? যে সমস্ত কলেজগুলি নিজেরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানকে পরিচালনা করে, নিজেরাই নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানকে যখন তারা পরিচালনা করবে সেটাই হচ্ছে স্বশাসিত কলেজ। যেমন ধরো রামকৃষ্ণ মিশন হচ্ছে আমাদের বিদ্যালয় স্তরে, রামকৃষ্ণ মিশন কিন্তু স্বশাসিত বিদ্যালয়। কেন স্বশাসিত? তারা নিজেরা তাদের যে বিদ্যালয় রামকৃষ্ণ মিশন বা যাই বলি না কেন, এই রামকৃষ্ণ মিশন হচ্ছে তারা নিজেরাই নিজেদের স্কুলকে পরিচালনা করে। রামকৃষ্ণ মিশনের যে মহারাজ রয়েছেন বা যিনি
HM রয়েছেন, উনি কি করবেন, উনি যে সিস্টেমটা চালু করবেন ওই সিস্টেমেই গোটা বিদ্যালয়টা পরিচালিত হবে। তো একই রকম কনসেপ্ট, স্বশাসিত কলেজ, যখন যে কলেজগুলি নিজেরাই নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানটাকে পরিচালনার দায়িত্বভার বহন করে সেটাই হয়ে যাচ্ছে স্বশাসিত কলেজ। শুধু তাই নয়, মুক্ত ও দূরগত শিক্ষার প্রসার, এক্সেলেন্ট কলেজ, সমস্ত কিছুর সুপারিশ, এই যে উচ্চশিক্ষা সংক্রান্ত ডিগ্রি থেকে চাকরির বিচ্ছেদ, স্বশাসিত কলেজ, মুক্ত ও দূরাগত শিক্ষা ব্যবস্থা, তারপর এক্সেলেন্ট কলেজ, এই সমস্ত কিছু, এই সুপারিশ, এই কিওয়ার্ডগুলো, এই সুপারিশগুলো উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত। এবং এই কটা সুপারিশ কে দিয়েছে, কোন কমিশন দিয়েছে? উত্তর হয়ে যাবে জাতীয় শিক্ষানীতি 1986। মনে থাকবে, এই হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায়ে কী কী উল্লেখ আছে তার একটা ছোট্ট নিদর্শন আমি তোমাদেরকে দিয়ে দিলাম। ওকে, তাহলে পঞ্চম অধ্যায়ে শিক্ষার বিভিন্ন স্তরের পুনর্গঠন, বিভিন্ন স্তরের শিক্ষার পুনর্গঠন, তো বিভিন্ন স্তর মানে প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চশিক্ষা। ওকে, এগুলো কিন্তু খুব ভালো করে তোমরা একটু লিখে নাও। এরপরে দেখো আমাদের রয়েছে ষষ্ঠ অধ্যায়। তাহলে ষষ্ঠ অধ্যায়ে আমাদের কি আলোচনা হয়েছে? ষষ্ঠ অধ্যায়ের মূল আলোচ্য বিষয় হচ্ছে কারিগরি শিক্ষা ও ব্যবস্থাপনা। অর্থাৎ যেভাবে বর্তমানে প্রযুক্তিবিদ্যা এগিয়ে চলেছে, যেভাবে টেকনোলজি, ম্যানেজমেন্ট, সায়েন্স যেভাবে উন্নত হচ্ছে, তার সাথে সামঞ্জস্য রেখে, তার সাথে তাল মিলিয়ে আমাদের এই কারিগরি শিক্ষা এবং ব্যবস্থাপনার প্রসার ঘটাতে হবে। কারিগরি শিক্ষা এবং কারিগরি শিক্ষার উন্নতি সাধন করতে হবে। ম্যানেজমেন্ট অর্থাৎ ব্যবস্থাপনার প্রসার ঘটাতে হবে। তো তার জন্য জাতীয় শিক্ষানীতি 1986-এ বলা হয়েছে, যেমন ধরো গবেষণার উন্নয়ন করতে হবে, ম্যানেজমেন্টের যে কাজগুলো রয়েছে সেই কাজের পরিবর্তন করতে হবে, তোমার প্রত্যেকটা স্তরে অর্থাৎ সর্বস্তরের কার্যকারিতা, দক্ষতা, এগুলো সব বৃদ্ধি করতে হবে, এগুলোই বলা আছে। তো ভেতরের অংশগুলো তোমরা আমি যেভাবে বললাম সংক্ষেপে একটু দেখে নেবে। নেক্সট রয়েছে আমাদের ষষ্ঠ অধ্যায়ের পর সপ্তম অধ্যায়, শিক্ষা ব্যবস্থাকে সক্রিয়করণ করা। সপ্তম অধ্যায়ে রয়েছে শিক্ষা ব্যবস্থাকে সক্রিয়করণ করা। দেখো, শিক্ষা ব্যবস্থাকে সক্রিয়করণ করতে চাইলে কি করতে হবে? যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান, এই যে যেমন ধরো এডুকেশন সেন্টার, এই এডুকেশন সেন্টারকে অ্যাক্টিভ করতে চাইলে কি করতে হবে? শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ককে সুন্দর করে গড়ে তুলতে হবে, একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ গড়ে তুলতে হবে, একটা সুশৃঙ্খলময় পরিবেশ গড়ে তুলতে হবে, অর্থাৎ ডিসিপ্লিন থাকতে হবে, একটা প্রপার ডিসিপ্লিন থাকতে হবে, বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করতে হবে। তবেই তো একটা শিক্ষা প্রতিষ্ঠান অ্যাক্টিভ হবে, তবেই তো একটা শিক্ষা প্রতিষ্ঠান সক্রিয় হবে। ঠিক এখানেও একই রকম কথা। সপ্তম অধ্যায়ে যেটা আলোচনা হয়েছে শিক্ষা ব্যবস্থাকে সক্রিয়করণ করা, তাহলে শিক্ষা ব্যবস্থাকে সক্রিয়করণ করতে চাইলে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ককে মধুর করে তুলতে হবে, একটা শ্রদ্ধাময়, রেসপেক্টফুল করতে হবে, একটা প্রপার ডিসিপ্লিন তৈরি করতে হবে। এই ছোট ছোট বিষয়গুলো আমাদেরকে উল্লেখ করতে হবে, ঠিক আছে। এবং শিক্ষককে কর্মতৎপর হতে হবে, তাকে বাধ্যতামূলক একটা দায়িত্ব পালন করতে হবে, যে তার যে দায়িত্বটা রয়েছে শিক্ষকতা করা, এই শিক্ষকতার দায়িত্বটা তাকে পালন করতে হবে এবং সেটা যেন প্রপার ওয়েতে পালন করা হয়, একটা সুনির্দিষ্ট পথে যাতে সেটা পালন করা হয়। বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করতে হবে শিক্ষকদেরও এবং তার সাথে শিক্ষার্থীদেরও। তবেই তো একটা শিক্ষা প্রতিষ্ঠান অ্যাক্টিভ হয়ে উঠবে, তবেই তো একটা শিক্ষা প্রতিষ্ঠান সক্রিয় হবে। ক্লিয়ার? দেন চলে আসছি আমরা অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় কী রয়েছে? অষ্টম অধ্যায়ে রয়েছে আমার শিক্ষার বিষয়বস্তু ও শিক্ষা প্রক্রিয়ার পুনর্বিন্যাস। শিক্ষার বিষয়বস্তু ও শিক্ষা প্রক্রিয়ার পুনর্বিন্যাস। তো শিক্ষা প্রক্রিয়ার পুনর্বিন্যাস, বিষয়বস্তু, এগুলো কোন কোন দিক থেকে আমরা প্রত্যেকেই জানি, তাই তো? সাংস্কৃতিক দিক থেকে, ল্যাঙ্গুয়েজ মানে ভাষাগত দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, তারপর সায়েন্সমূলক দিক থেকে, খেলাধুলার দিক থেকে ইত্যাদি, মানে বিভিন্ন দিক থেকে আরও কী করে শিক্ষাকে অ্যাক্টিভ করে তোলা যায়, মূল্যবোধগত দিক থেকে, তাই না? এই সমস্ত দিক থেকে আমার শিক্ষা প্রক্রিয়াকে নতুন করে আবার পুনর্বিন্যাস করতে হবে, নতুন করে সংগঠন করতে হবে। খেলাধুলার মান যাতে বিদ্যালয়ে বাড়ানো যায় তার জন্য একটা ব্যবস্থা করতে হবে। খেলাধুলার মানের সাথে তোমার শরীরচর্চামূলক কাজগুলো যাতে অ্যাক্টিভ হয়ে যায়, এগুলোর ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? তো এই ছোটো ছোটো বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। শুধু তাই নয়, বিজ্ঞান শিক্ষার উন্নতি করতে হবে যাতে প্রত্যেকটা শিক্ষার্থী, মনে রাখবে এখানে বিজ্ঞান শিক্ষার উন্নতির কথাও বলছে, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী সত্যের অনুসন্ধান করতে পারে, তারা যাতে সায়েন্টিফিক ওয়েতে সায়েন্স নিয়ে পর্যালোচনা করতে পারে, বিজ্ঞান নিয়ে তারা যেন আলোচনা করতে পারে, পর্যালোচনা করতে পারে, এই ছোটো ছোটো বিষয়। তাহলে জাস্ট যে কিওয়ার্ডগুলো আমরা বললাম, মানে ভাষাগত দিক থেকে, তারপর কী বলে পুস্তক মানে বইপত্রের দিক থেকে, শিক্ষার মাধ্যমের দিক থেকে, পরিবেশগত দিক থেকে, বিজ্ঞানগত দিক থেকে, খেলাধুলার দিক থেকে, মূল্যবোধের দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, এগুলোরই সংস্কার সাধন করতে হবে। ক্লিয়ার?
মাথায় ঢুকেছে কি বললাম? দেন আমাদের চলে আসছে শিক্ষক। এইটা কিন্তু একটা খুব ভাইটাল জায়গা। শিক্ষক থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে কি, শিক্ষকের গুণগত মান বৃদ্ধি করতে হবে এবং শিক্ষকদেরকে দক্ষ ও কার্যকরী করে তুলতে হবে, এক্সপার্ট করে তুলতে হবে। শুধু তাই নয়, শিক্ষকদের প্রশিক্ষণ দানের জন্য এনসিটিই, ভালো করে শুনে নাও, এনসিটিই, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, এনসিটিই, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, এই সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে কি করে শিক্ষক প্রশিক্ষণের উন্নত করা যায়, শিক্ষকদেরকে যাতে আরও ভালো প্রশিক্ষণ দেওয়া যায়, যাতে তারা যুব সমাজকে মানুষের মতো মানুষ করতে পারে, যুব সমাজকে যাতে তৈরি করতে পারে এবং তাদের শিক্ষাগত মান, শিক্ষাগত গুণগত মান, দক্ষতা, এটাকে যেন তারা আরও বৃদ্ধি করতে পারে, আরও বাড়িয়ে তুলতে পারে। শুধু তাই নয়, তাদের বেতন কাঠামো বৃদ্ধি করতে বলা হয়েছে। শিক্ষকদের বেতন কাঠামো বৃদ্ধি হবে। দেখবে প্রত্যেক বছর শিক্ষকদের ডিএ বাড়ছে, এই বাড়ছে, ওই বাড়ছে, আমরা শুনতে পাই খবর দেখলে। তাহলে কেন? এটা একদম এই কমিশনগুলো থেকে, এই কমিটিগুলো থেকে সুপারিশ করা হয়েছিল বলেই সরকার কিন্তু এগুলো মেনে নিয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু তারা কাজ করে চলেছে। কেন বেতন কাঠামো বৃদ্ধি না করলে শিক্ষকদেরকে তাদের কাজের প্রতি, শিক্ষকতার প্রতি আকর্ষণীয় করে তোলা যাবে না, কাজের প্রতি মনোযোগী করে তোলা যাবে না, অ্যাক্টিভ করে তোলা যাবে না। ওই জন্য বেতন কাঠামো বৃদ্ধি করতে হবে, তাদের দক্ষতার মান বাড়াতে হবে, যোগ্যতার মান বাড়াতে হবে এবং প্রতিটি জেলায় একটি করে ডায়েট স্থাপন করতে হবে। ডায়েট, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, প্রতিটি জেলায় একটি করে ডায়েট তৈরি হবে, DIET। এই ডায়েট মানে কিন্তু সেই ডায়েট নয়, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অ্যান্ড এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং এইটা। এবং প্রত্যেকটা রাজ্যে গবেষণা প্রশিক্ষণ সংস্থা গড়ে উঠবে SCERTর তত্ত্বাবধানে, মনে থাকবে। এবং লাস্ট আমরা একটা বলেছি তোমাদের দশম অধ্যায় যেটা, সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থাপনা। এই একদম এইখানকার মতোই অনেকটা একদম সেম, এটাও একটু দেখে নেবে, কোনো সমস্যা নেই। আর একাদশ অধ্যায় যেটা আছে, মানে আমাদের জাস্ট এই লাইনগুলো মনে রাখবে যে কোন পয়েন্টটা কোন অধ্যায়ে আলোচনা হয়েছে, কোন বিষয়বস্তুটা কোন অধ্যায়ে আলোচনা হয়েছে, এই জায়গাটাই গুরুত্বপূর্ণ। বারবার করে কিন্তু আমি একই কথা বলছি, মানে আমি আর বেশি ডিটেলসে যাচ্ছি না। একাদশ অধ্যায়ে রয়েছে আমাদের সম্পদ ও পর্যালোচনা ক্ষেত্র। একাদশ অধ্যায়ে কী রয়েছে? সম্পদ ও পর্যালোচনা ক্ষেত্র। তাহলে সম্পদ ও পর্যালোচনা ক্ষেত্রে কী আলোচনা হবে? পর্যালোচনা মানে মনে রাখো যে পুনর্পরীক্ষা, মানে নতুন করে আবার পরীক্ষা করা। ওকে, তাহলে মনে রাখবে জাতীয় শিক্ষানীতির বাস্তব প্রয়োগ করার জন্য যে অর্থ, টাকা পয়সা, মানে একটা বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, সেই অর্থে কতটা কি অর্থের প্রয়োজন, যে টাকা পয়সার প্রয়োজন, সেই সম্পর্কিত আলোচনা আছে। ওটাই হচ্ছে সম্পদ আকারে, মানে সম্পদ মানে আমরা বলি না সম্পত্তি বলি, যে সম্পত্তি মানে কি, তোমার কি কি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তাই না? সম্পত্তি, কেউ বলবে আমার সম্পত্তি নারীও আছে, না নারী গাড়ি বাড়ি সেটা বলছি না আমি। এখানে সম্পত্তি মানে হচ্ছে, মনে রাখবে এই যে জাতীয় শিক্ষানীতি 1986-এর সুপারিশ যে করা হলো, কি কি চেঞ্জেস করতে হবে, কি কি পরিবর্তন আনতে হবে, কি কি উন্নত সাধন করতে হবে, তাহলে এগুলোর জন্য তো একটা টাকা পয়সা দরকার। এই যে বেতন কাঠামো বৃদ্ধি করতে হবে, তারপর ডায়েট স্থাপন করতে হবে, এনসিটি প্রশিক্ষণের জন্য এনসিটি সংস্থা তৈরি করতে হবে, এগুলো তো টাকা পয়সা ছাড়া তো কিছু হবে না, না এটা দরকার তো। তাহলে এইটার জন্যই তো যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, এই টাকা পয়সা রিলেটেড বিষয়টা, অর্থাৎ সম্পদ রিলেটেড বিষয়টা আমাদের একাদশ অধ্যায়ে আলোচনা হয়েছে। এবং আর কি কি করা যেতে পারে, পুনর্পরীক্ষা, পর্যালোচনা, আর কি করা যেতে পারে সেই সম্পর্কিত আলোচনা একাদশ অধ্যায়ে রয়েছে। অ্যান্ড দেন লাস্ট আমাদের যেটা রয়েছে দ্বাদশ অধ্যায়, সেখানে বলা হয়েছে ভবিষ্যৎ। অর্থাৎ ভবিষ্যৎ মানে কি? ভবিষ্যৎ মানে 1986-এর যে জাতীয় শিক্ষানীতি, এখানে কিন্তু অনেক কিছুই রয়েছে, মানে পজিটিভ নেগেটিভ সব কিছু, ভালো মন্দ, ভালো খারাপ সব কিছু মিলেই রয়েছে। তাই প্রতিটি জাতীয় শিক্ষানীতি 5 বছর অন্তর অন্তর নতুন করে করার কথা বলা হয়েছিল। 5 বছর অন্তর অন্তর প্রতিটি জাতীয় শিক্ষানীতি 5 বছর অন্তর অন্তর নতুন করে করার কথা বলা হয়েছে। কেন বলা হয়েছিল? কারণ প্রত্যেকটা জাতীয় শিক্ষানীতিতে আমরা কি, এই যে তুমি বা আমি, আমাদের যেমন একটা ভালো দিক আছে, ঠিক তেমন একটা নেগেটিভ দিকও আছে, খারাপ দিকও আছে। হতেই পারে তোমার খারাপ দিক হয়তো খুব তাড়াতাড়ি রেগে যাও,
এটা তোমার খারাপ দিক। আবার ভালো দিক হয়তো তুমি পড়াশোনাতে খুবই ভালো, বা তোমার হ্যান্ডরাইটিং খুবই ভালো, বা তুমি খেলাধুলায় খুবই ভালো। তাহলে এই যে খারাপ দিকও আছে, ভালো দিকও আছে। তো একই রকম এই যে জাতীয় শিক্ষানীতি 1986-এর যে দলিলটা, যে খসড়াটা, এটারও খারাপ দিক আছে, এটারও ভালো দিক আছে। তো এই খারাপ ভালো দিক নিয়ে আলোচনা হয়েছে, যেটাকে আমরা ভবিষ্যৎ বলে যে পয়েন্টটা দ্বাদশ অধ্যায় বলেছি, সেখানে আলোচিত করা হয়েছে। এবং এখানে আরেকটা কথা বলা হয়েছে, প্রতি 5 বছর অন্তর অন্তর জাতীয় শিক্ষানীতির নতুন করে পুনর্গঠন করতে হবে, জাতীয় শিক্ষানীতি রচনা করতে হবে প্রতি 5 বছর অন্তর অন্তর। তাই তো এই 5 বছর অন্তর অন্তর রচনা করার একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই জাতীয় শিক্ষানীতি 1986-এ, মনে থাকবে। তো এই হচ্ছে আমাদের টোটাল জাতীয় শিক্ষানীতি 1986-এর কনসেপ্ট, মূল বিষয়। এর পরের দিন, পরের ক্লাসে আমরা কিন্তু এর মধ্যে আমি যে বললাম অপারেশন ব্ল্যাকবোর্ড, নবোদয় বিদ্যালয়, সেগুলো নিয়েও আলোচনা করতে পারি। এবং আমরা জাতীয় শিক্ষানীতি 2020 যেটা আমাদের থাকলো, সেটা কিন্তু আমরা নেক্সট ডেতে আমরা আলোচনা করব, নেক্সট ডে, মনে থাকবে। তো চলো আজকের ক্লাস এইটুকুই। কেমন লাগলো আজকের ক্লাস? ভালো মতো বুঝতে পেরেছো তো কি? আর যারা অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই 7063619127-এ হোয়াটসঅ্যাপ করে দাও। আর যারা চ্যানেলে নিউ রয়েছিলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দাও। চলো, আর লাইক কিন্তু অবশ্যই করে দেবে। চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। এই ধরনের ক্লাস যদি আরও পেতে চাও তাহলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে আমাকে জানাবে। তো চলো, থ্যাংক ইউ এবং গুড নাইট, লাভ ইউ অল।